আজ আপনি শুনবেন একটি গ্রাম বাংলার ভূতের গল্প। সুরজিৎ ঘোষের কলমে কাঁচা খাকির মাঠ। গল্প শুরু করার আগে আপনারা কে কোথায় থেকে গল্প শুনছেন তা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের সমর্থন এবং ভালোবাসা একান্তভাবেই কাম্য। আজ গল্প পাঠে তন্ময়, গল্প সূত্রধর আমি সুমন। এছাড়াও অন্যান্য চরিত্রে সৌভিক, সুমনা, দেবাশিস, সৌম্য, রাজ, তন্ময় ও আমি সুমন। শুরু হচ্ছে আজকের গল্প, সুরজিৎ ঘোষের কলমে কাঁচা খাকির মাঠ। আরে এই সুকমল, কি হয়েছে বলতো? সেই থেকে অমন খবরের কাগজের মধ্যে মুখ গুঁজে বসে আছিস কেন? মোড়ের মাথায় চায়ের দোকানের আড্ডার থেকে ফাঁকা বেঞ্চে বসেছিল অভিমন্যু, দীপঙ্কর আর সুকমল। প্রতিদিন বিকেলে অল্প কিছুক্ষণের জন্য হলেও মোড়ের মাথার এই বিমলার চায়ের দোকানে এসে তাদের অন্তত একবার বসার চাই। সারা দিনটা তাদের কেমন কাটলো, কে কোথায় কাজে গিয়েছিল, ব্যবসায় কার কীরকম মুনাফা হলো, আরও নানান রকমের সামাজিক ও সাংসারিক দিকের কথাবার্তা এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে তারা। অভিমন্যু, সুকমল এবং দীপঙ্কর তিনজনই একই পাড়ার ছেলে। বয়স বর্তমানে সকলেরই প্রায় 25-এর কাছাকাছি। অনেকটা সময় ধরে সুকমলকে চুপচাপ খবরের কাগজের মধ্যে মুখ গুঁজে বসে থাকতে দেখে এক প্রকার বাধ্য হয়েই প্রশ্নটা করল দীপঙ্কর। দীপঙ্করের প্রশ্ন শুনে অভিমন্যুও তাকালো সুকমলের মুখের পানে। ততক্ষণে সে খবরের কাগজটা বাড়িয়ে দিয়েছে তাদের উদ্দেশ্যে। বর্তমানে সুকমলের মুখ পুরোপুরি থমথমে। কালবৈশাখী ঝড়ের আগে প্রকৃতি যেমন নীরব হয়ে ওঠে, সুকমলের মুখ এখন ঠিক সেই রকম নীরবতা বিরাজ করছে। কি ব্যাপার রে, তোর চোখ মুখ এরকম থমথমে দেখাচ্ছে কেন? খবরের কাগজে কি এমন পড়লি যার কারণে তোর চোখ মুখের এরকম অবস্থা হলো? সেটা তোরা নিজেই পড়ে দেখ। সুকমলের এই কথা শুনে দীপঙ্কর এবার বাড়িয়ে দেওয়া খবরের কাগজটা হাতে নিয়ে খবরের কাগজের প্রতি দৃষ্টি নিক্ষেপ করতেই সবার প্রথমে যে শিরোনামটির ওপর তার চোখ পুরোপুরি আটকে গেল তা হলো কাঁচা খাকির মাঠ। এবার একটু জোরে সকলকে শুনিয়ে পড়তে আরম্ভ করল সে। পুরুলিয়া জেলার মুলুক নামের প্রত্যন্ত এক গ্রামের একটি বিশেষ ফাঁকা শুনশান মাঠের নাম হলো কাঁচা খাকির মাঠ। দীর্ঘ 12 বছর পর এক মাঘী পূর্ণিমার রাতের পরের দিন নাকি সেই মাঠে আশ্চর্যজনকভাবে কাঁচা রক্ত পড়ে থাকতে দেখা যায়। সেখানকার স্থানীয় মানুষেরা বলে ওই মাঠ নাকি অভিশপ্ত। 12 বছর অন্তর মাঘী পূর্ণিমার রাতে ভুলবশত কিংবা নিজেদের অজান্তে যে বা যারা ওই মাঠের মধ্যে গিয়ে উপস্থিত হয় তারা আর কেউ প্রাণ নিয়ে বেঁচে ফিরতে পারে না। এমনকি তাদের দেহটাও কোথাও পড়ে থাকতে দেখা যায় না, যেন পুরোপুরি উধাও হয়ে যায় তারা। কেবলমাত্র গোটা মাঠের শুকনো মাটির উপর পড়ে থাকে চাপ চাপ থকথকে কাঁচা রক্ত। এই কারণেই ওখানকার স্থানীয় মানুষেরা এই মাঠটির নামকরণ করেছেন কাঁচা খাকির মাঠ। বিশাল পরিত্যক্ত ভূমির মধ্যে ঠিক মাঝ বরাবর রয়েছে একটি বহু প্রাচীন আমলের ভগ্নপ্রায় মন্দির। যদিও সেই মন্দিরটির বর্তমান অবস্থা এখন বড়ই শোচনীয়, তবে এই মন্দির আসলে কোন দেবতার ছিল
কে কেন ওখানে এই মন্দির প্রতিষ্ঠা করেছিল? 12 বছর অন্তর মাঘী পূর্ণিমার গভীর রাতে ঠিক কি এমন ওখানে ঘটে যায় যার কারণে সেই স্থানে উপস্থিত প্রতিটা প্রাণ নিশ্চিহ্ন হয়ে যায়? এ সমস্ত কোনো প্রশ্নের উত্তর কারো কাছে নেই। তবে এই সকল প্রশ্নের যারা উত্তর খোঁজার চেষ্টা করেছে তারা কেউই আর বেঁচে ফিরে আসতে পারেনি। সকলকেই ওই কাঁচা খাকির মাঠ গ্রাস করেছে। শুধুমাত্র ওখানকার মানুষজন নয়, স্থানীয় প্রশাসন দপ্তর থেকেও জানানো হয়েছে যে বহু চেষ্টার পরেও তারা এই রহস্যের কোনো কূল কিনারা খুঁজে বের করতে পারেনি। 12 বছর অন্তর মাঘী পূর্ণিমার রাতে যদি কেউ সেখানে গিয়ে উপস্থিত হয়, তাহলে সে কোথায় যায়, তার আসলে কি পরিণতি হয়, তাকে কে নিয়ে যায়, এই সমস্ত প্রশ্নের উত্তর আজও অজানা। তবে এটুকু তারা অনুমান সাপেক্ষে বলতে পারেন যে নিরীহ সেই মানুষটির সাথে নাকি সাংঘাতিক কিছু একটা ঘটে, আর তারই পরের দিন সকালে রক্ত পড়ে থাকে সমগ্র মাঠ জুড়ে। সামনের মাঘী পূর্ণিমা তিথি দীর্ঘ 12 বছর পর আবার ওই বিশেষ নক্ষত্র যোগের সৃষ্টি হতে চলেছে। কাঁচা খাকির মাঠ পুনরায় আবার তার নিজের রক্ত পিপাসা মেটাবে। এটা নিয়ে সেখানকার মানুষেরা চরম ভীতিতে ভুগছেন। এইবার কাঁচা খাকির মাঠ যে কাকে তার নিজের শিকারে পরিণত করবে তা ভেবেই তাদের বুক কেঁপে উঠছে বারবার। সংবাদপত্রে লেখা এত দূর অব্দি বিবরণ পড়ে দীপঙ্কর চুপ হল। শুধুমাত্র সেই নয়, সেখানে উপস্থিত প্রতিটি মানুষ পুরোপুরি স্তম্ভিত হয়ে গেল। অভিমন্যু এবং দীপঙ্করের চোখে মুখে ছড়িয়ে পড়ল সুকমলের চোখের মতন আতঙ্ক। একই মাঘ মাসের কনকনে ঠান্ডা, তার উপর আবার নিম্নচাপের জেরে গত 2-3 যাবৎ একটানা বিরামহীনভাবে কখনো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েই চলেছে। ফলে পরিবেশের ঠান্ডার মাত্রা আরও বেড়ে গিয়েছে। এমন বৃষ্টিপাতের আবহাওয়ার কারণে বিমলদার চায়ের দোকানে আজ খুব একটা ভিড় নেই। কেবলমাত্র ওরা 3 বন্ধু এবং বিমলদা আর তার দোকানে কর্মরত ঘটনা নামের ছোট্ট একটি যুবক ছাড়া। খবরের কাগজের এই বিশেষ সংবাদ শুনি বিমলদা এবং ঘটনার চোখমুখো কেমন যেন স্থির হয়ে গেল। ছোট্ট ঘটনা বিমলদার উদ্দেশ্যে খানিকটা কাঁচুমাচু গলায় বলল, এইসব কি শুনছি গো বিমলদা? খবরের কাগজে যা লিখেছে তা কি সত্যি নাকি? হ্যাঁ, এই বাস্তবে এরকম ঘটনা কখনো ঘটতে পারে? ঘটনার এই প্রশ্নে সকলের যেন সম্বিত ফেলল। বিমলদার 2 হাতে তালুতে একবার ভালো করে ঘষে নিয়ে মাথা টুপিখানা ভালো করে টেনে বেশ ভয়ে ভয়ে বলল, কি জানি রে ঘটনা, আমাদের এই পৃথিবীতে নিত্যদিন কত কি ঘটে তার কতটুকুই জানি বল দেখি আমরা। অভিমন্যু বিমলদার উদ্দেশ্যে বলল, তুমি বেশ কড়া করে একটু চা দাও দেখি আমাদের। চা না খেলে ঠিক এই মাথাটা খুলবে না। এমন একটা রহস্য যখন হাতের নাগালে পেয়েছি, তখন এই রহস্য একবার হলেও ঘেঁটে দেখতে হবে বই কি। ওই যে কথাই বলে না, যেথায় দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। অভিমন্যুর এই কথা শুনে দীপঙ্কর এবং সুকমল বিস্ফারিত নয়নে তার দিকে তাকালো। বিমলদা উত্তেজিত কণ্ঠে বলল, সে কি গো, তুমি কি এবার পুরুলিয়ার ওই গ্রামেও যাবে নাকি? এই হলো তোমার ভারী দোষ। তুমি যেখানেই কোনো রহস্য রোমাঞ্চের গন্ধ পাও সেখানেই ছুটে যাও বিপদের তোয়াক্কা না করে। অভিমন্যু, তুমি আমার থেকে বয়সে অনেক ছোট,
প্রায় আমার ভাইয়ের সমবয়সী। তাই জন্য তোমাকে ভালোবেসে স্নেহ করে একটা কথা বলছি। দেখো ভাই, যে ঘটনার কথা খবরের কাগজে বেরিয়েছে সেটা শুনে কিন্তু একেবারে স্বাভাবিক সাধারণ কোনো ঘটনা বলে মনে হলো। তাই আমার মতে তোমার ওখানে না যাওয়াটাই ভালো। না গো বিমলদা, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। একবার যখন আমি যাব বলে মনস্থির করেছি তখন অতি অবশ্যই যাব। গোটা বিষয়টা আমাকে একবার হলেও নিজের চোখে দেখতে হবে। অভিমন্যুর এই এক স্বভাব, সে বরাবর বড় রহস্য সন্ধানী। এইরকম বেশ কিছু ঘটনার কথা সে এর পূর্বেও নানানভাবে জানতে পেরে সেখানে ছুটে গিয়েছে এবং সেই সমস্ত রহস্য সমাধান করেছে খুব সহজে। তাই এবারেও সে সম্পূর্ণরূপে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে পুরুলিয়ার এই প্রত্যন্ত গ্রামে সে যাবে, আর কাঁচা খাকির মাঠে সামনের আসন্ন মাঘী পূর্ণিমা তিথিতে সে গিয়ে গোটা বিষয়টা নিজের চোখে দেখে আসবে। বিমলদা কম্পমান হাতে 3টে মাটির ভাঁড়ে চা ঢেলে তা এগিয়ে দিল 3 বন্ধুর উদ্দেশ্যে। ততক্ষণে সুকমল এবং দীপঙ্কর নিজেদের মধ্যে দৃষ্টি বিনিময় করে ফেলেছে। ইতিমধ্যেই তারা দুজনে সম্বেত ছুড়ে বলল, এবারে তুই একা না অভিমন্যু, আমরাও যাবো তোর সাথে। আমিও যাব। তোরা যাবি? সত্যিই যাবি? তাহলে তো খুবই ভালো হয়। দীপঙ্কর ভারী কৌতূহলের সাথে বলল, যাব তো বটেই, তবে আমাদের সাথে আর একজন যাবে, আর তিনি হলেন আমার দাদু। দাদু? দাদু বলতে? আমার মায়ের কাকা বাবু। ব্যক্তিগতভাবে আমি তাকে ভীষণ পছন্দ করি। তিনিও আমাকে যথেষ্ট ভালোবাসেন, স্নেহ করেন। তার নাম প্রণবানন্দ চক্রবর্তী। তিনি এখন একজন রিটায়ার্ড ম্যান, তবে আগে তিনি কর্মরত ছিলেন এক সরকারি প্রতিষ্ঠানে উচ্চ দক্ষ কর্মচারী হিসেবে। তবে এছাড়াও তার অন্য আরেকটি পরিচয় রয়েছে। তিনি তন্ত্রমন্ত্র সম্পর্কে অনেক জ্ঞান ধারণ করেন। আমার এই দাদুকে অনেক মানুষ মহারাজ প্রণবানন্দ শাস্ত্রীও বলেন। তিনি তার তন্ত্রমন্ত্র বিদ্যার দ্বারা অনেক মানুষের অনেক উপকার করেছেন। অভিমন্যু, আমি কিন্তু তোর কোনো আপত্তি শুনব না। আমাদের সাথে কিন্তু দাদুও যাবেন। সত্যি যদি আমরা সেখানে গিয়ে মাঘী পূর্ণিমার রাতে কোনো আদি ভৌতিক সাংঘাতিক বিপদের মুখোমুখি হই, তাহলে একমাত্র তিনিই পারবেন আমাদের বিপদ থেকে উদ্ধার করতে। না না, এতে আমার আপত্তি করার কি আছে? তুই যদি তোর দাদুকে সবটা বলে রাজি করাতে পারিস তাহলে তো খুবই ভালো হয়। তিনি যদি আমাদের সাথে যেতে চান, আমার কিংবা সুকমলের কোনো আপত্তি নেই। কি বলি সুকমল? বেশ, ঠিক আছে। তবে আমি আজকেই বাড়ি গিয়ে দাদুকে ফোন করে সবটা বলছি। আশা করছি তাঁরও কোনো আপত্তি থাকবে না। তিনিও আমাদের সাথে এই অভিযানে যেতে সহমত পোষণ করবেন। বিমলদা আবার নিজের 2 হাতে তালুটা কিছুটা ঘষে নিয়ে একটা বিড়ি ধরিয়ে খানিকটা ধোঁয়া ছেড়ে বলল, তবে যা করবে তা কিন্তু খুব সাবধানে। ভগবান তোমাদের মঙ্গল করুন। তিনি যেন তোমাদের পাশে সর্বদা থাকেন। তোমাদের যেন কোনো বিপদ না ঘটে এই কামনাই করি। জয় মা, জয় মা। আচ্ছা বিমলদা, এই মাসের পূর্ণিমাটা কবে গো? বিড়িতে একটা লম্বা টান দিয়ে গুমটি মতো দোকানের দেওয়ালে টাঙানো ছোট্ট ক্যালেন্ডারটা বিমলদা বেশ নেড়ে চেড়ে দেখল। তারপর বলল, এটা তো মাঘ মাস, আর মাঘের পূর্ণিমা কিন্তু সামনেই, মানে আর মাত্র হাতে গোনা 5টা দিন। বাহ, তাহলে আর বেশি দিন অপেক্ষার নয়। ঠিক আছে, আমি আজকেই বাড়িতে গিয়ে দাদুকে সবটা জানিয়ে দিচ্ছি। আর এই কয়েকদিন আমার হয়তো আসা হবে না, ছুটি নিয়ে পুরুলিয়া যাব। তাই কাগজগুলো আগে থেকে গুছিয়ে দিতে হবে। বুঝতেই পারছো, পরের দুয়ারে কাজ করার অনেক অনেক জ্বালা। আমাদের আবার দেখা হবে একেবারে আজ থেকে ঠিক 5 দিন পর। তবে আমরা কখন বেরোবো, কিভাবে সেখানে যাব, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে ফোনের মাধ্যমে। বিমলদা, আজকের বিলটা তাহলে আমি দিয়ে দিলাম। কথাগুলো বলি দীপঙ্কর উঠে দাঁড়ালো। তারপর শূন্য মাটির ভাঁড়টা সে ছুঁড়ে দিল ডাস্টবিনের দিকে। বিমলদার চায়ের দোকানে টাকা মিটিয়ে দিয়ে দীপঙ্কর বেরিয়ে এলো, আর তার সাথেই বেরিয়ে এলো তার বাকি 2 জন বন্ধু। তবে আসার আগে বিমলদা ভীষণ আগ্রহ এবং কৌতূহলের সাথে বলেছিল, আমিও অপেক্ষায় রইলাম। তোমরা ফিরে এসে কিন্তু আমাকেও জানিও ঠিক কি ঘটনা ঘটল।
সেদিন সন্ধেবেলায় দীপঙ্কর তার দাদুকে ফোন করেছিল। বলো দাদু ভাই, আজ এতদিন পর আবার তাহলে এই বুড়ো দাদুর কথা মনে পড়লো তোমার? কি তাই তো? একেবারেই তা নয় দাদু, আমি ঠিকই তোমার খোঁজ খবর রাখি। হ্যাঁ, সরাসরি হয়তো তোমার সাথে ফোনে কথা বলা হয় না, কিন্তু আমি মামাদের কাছ থেকে তোমার খবর নিই মাঝে মধ্যেই। আচ্ছা দাদু, তোমার শরীর কেমন আছে এখন? হ্যাঁ ভাই, পরমেশ্বরের কৃপায় আমি বেশ সুস্থ আছি। তা তুমি কেমন আছো? মা বাবার খবর সব ভালো আছে তো? হ্যাঁ দাদু, আমরাও বেশ ভালো আছি। তবে আজ কিন্তু আমি তোমাকে একটা বিশেষ দরকারে ফোন করেছি। বিশেষ দরকার? তা বলো শুনি, কি সেই বিশেষ দরকার? দীপঙ্করের দাদু প্রণবানন্দ চক্রবর্তী মশাইকে সংবাদপত্রে বের হওয়া পুরুলিয়ার ওই গ্রামের কথা খোলসা করে খুলে বলল। সবকিছু শোনার পর ফোনের ওপার প্রান্ত হতে প্রণবানন্দ চক্রবর্তী মশাইয়ের গ্রামবীর্যপূর্ণ কণ্ঠস্বর শোনা গেল। আচ্ছা দাদু ভাই, পুরুলিয়ার কোন গ্রামের এই ঘটনার কথা তুমি বললে? গ্রামটার নাম কি? আগে দাদু, সংবাদপত্রে পুরুলিয়া জেলার মুলুক গ্রামের ঘটনা বলে উল্লেখ করা ছিল। মুলুক গ্রাম? আচ্ছা বেশ, ঠিক আছে। এখনো তো মাঘী পূর্ণিমা রাত আসতে হাতে মোটামুটি 5টা দিন সময় রয়েছে। মাঝের বাকি এই দিনগুলোতে আমি পুরুলিয়া জেলার ওই গ্রাম সম্পর্কে একটু গবেষণা করব। সেখানকার প্রাচীন ইতিহাস, লোকমত, এ সমস্ত কিছু জানা থাকলে আশা করছি আমাদের আখেরে সুবিধাই হবে। তুমি তো জানোই আমার বিভিন্ন জায়গায় বহু মানুষের সাথে বেশ ভালো যোগাযোগ রয়েছে, আর সেই যোগাযোগ মারফত আমি পুরুলিয়া জেলার এই মুলুক গ্রাম সম্পর্কে জানার চেষ্টা করছি। আচ্ছা দাদু, তোমার কি মনে হচ্ছে সত্যি কি সেখানকার এই ঘটনার সাথে কোনো আদি ভৌতিক অতিলৌকিক বিষয় জড়িত থাকতে পারে? হ্যাঁ, অবশ্যই থাকতে পারে, না থাকার কিছু মাত্র কারণ নেই। আমি আমার জীবন জুড়ে এমন বহু জিনিসের মুখোমুখি হয়েছি, এমন অনেক অনেক রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়েছে যাদের বিজ্ঞানের পক্ষে কোনো যুক্তিযুক্ত উত্তর দেওয়া সম্ভব নয়। বিজ্ঞানের আলো যেখানে গিয়ে পৌঁছয় না, সেখানে শুধুমাত্র বিরাজ করে অজানার অন্ধকার। দাদু ভাই, তুমি কোনো চিন্তা করো না, আমি গোটা বিষয়টা একবার ভালো করে বোঝার চেষ্টা করছি। তবে এই মুহূর্তে আমার মনের মধ্যে অনেকগুলো প্রশ্নের উদ্ভব হয়েছে। যেমন প্রথমত, কেন সেখানে 12 বছর অন্তর এরকম ভয়ানক অস্বাভাবিক ঘটনা ঘটে? দ্বিতীয়ত, এই মন্দির কে, কবে, কি কারণে প্রতিষ্ঠা করেছিলেন? আর তৃতীয়ত, 12 বছর অন্তর মাঘী পূর্ণিমার রাতে যে বা যারা ওই কাঁচা খাকির মাঠে গিয়ে উপস্থিত হয়, তারা আসলে যায় কোথায়? তাদের সাথে বাস্তবে কি ঘটে? এই সমস্ত কিছু আমাদের জানতে হবে, আর সব প্রশ্নেরই উত্তর পেতে গেলে অতি অবশ্যই আমাদের ওই মাঠের মধ্যে পূর্ণিমার রাতেই উপস্থিত থাকতে হবে সশরীরে। তার মানে দাদু, তুমিও আমাদের সাথে যাবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাব। তুমি কোনো চিন্তা করো না দাদু ভাই, আমি যথাসময় তোমাদের বাড়িতে গিয়ে উপস্থিত হব। তারপর সেখান থেকে সকলে একসঙ্গে রওনা দেব পুরুলিয়ার মুলুক গ্রামের উদ্দেশ্যে। আচ্ছা বেশ, ঠিক আছে। আজ তাহলে ফোন রাখলাম। দাদু, তুমি সময় মতো চলে এসো আমাদের বাড়িতে। দাদুকে সমস্ত ঘটনার কথা জানিয়ে এবং তিনিও তাদের সাথে যেতে রাজি, এই বিষয়টা শুনে বুকের মধ্যে বেশ খানিকটা সাহস আর বল পেল দীপঙ্কর। সে তার বাকি 2 বন্ধুকে ফোন করে তখনই জানিয়ে দিল যে তার দাদু যেতে রাজি হয়ে গেছে। এরপর মাঘী পূর্ণিমার দিন আসার জন্য সকলে অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো। তোদের সকলের সাথে পরিচয় করিয়ে দিই, ইনি হলেন আমার দাদু প্রণবানন্দ চক্রবর্তী। তোদের তো দাদুর সম্পর্কে সমস্ত কথা আগেই বলে দিয়েছি। আর দাদু, এরা হলো আমার অত্যন্ত ঘনিষ্ঠ 2 বন্ধু, অভিমন্যু এবং সুকমল। আমরা ছোটবেলা থেকে একসাথেই বড় হয়েছি, লেখাপড়া করেছি। এরা দুজনেও এবার আমাদের সফরের সঙ্গী হয়েছে। এতক্ষণ যাবৎ সুকমল এবং অভিমন্যু
দুজনে একসাথে মন্ত্রমুগ্ধের মতো বিহ্বল দৃষ্টিতে অপলকভাবে তাকিয়েছিল দীপঙ্করের পাশে দাঁড়িয়ে থাকা সৌমক্রান্তি বয়স্ক মানুষটির প্রাণে। ইনি তবে দীপঙ্করের দাদু প্রণবানন্দ শাস্ত্রী মহাশয়। আহা, মানুষটিকে দেখলে মনের মধ্যে যেন এক অদ্ভুত পবিত্রতা বিরাজ করে। মস্তিষ্কের মধ্যে থেকে সমস্ত খারাপ অশুভ কুচিন্তা দূর হয়ে যায়, চিত্রশুদ্ধ হয়। সৌমক্রান্তি সুদর্শন এই বৃদ্ধির বয়স অনেক হলেও সেই বয়স যেন তার দেহে বিন্দুমাত্র ছাপ ফেলতে পারেনি। মাথা ভরা লম্বা সাদা চুল, মুখমণ্ডল বেশ গাম্ভীর্যপূর্ণ, চোখের দৃষ্টি অত্যন্ত প্রখর এবং দুই চোখের মণি অদ্ভুত রকমের নীলাভ। মধ্য ললাটে বিরাজ করছে রক্ত কুমকুমে তিলক, গলায় অনেকগুলো রুদ্রাক্ষ এবং নানান বর্ণের পাথরের মালা। পরনে তাহার টকটকে লাল বর্ণ বস্ত্র ও কাঁধে একটা ঝোলা। সুকমল এবং অভিমন্যু খানিকটা এগিয়ে গিয়ে নত হয়ে ভারী ভক্তির সাথে বৃদ্ধের চরণধূলি মাথায় নিল। প্রণবানন্দ চক্রবর্তী মশাই তাদের আশীর্বাদ করে বললেন, থাক 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 বাবা থাক, আমি প্রাণ ভরে তোমাদের আশীর্বাদ করছি। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। দাদু, এবার তাহলে আমরা রওনা দিই। এখান থেকে স্টেশন যেতে কিন্তু অনেকটাই সময় লাগবে, হাতে কিছুটা সময় নিয়ে যাওয়াই ভালো। হ্যাঁ দীপঙ্কর, চলো এবার আমরা স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করি। মাঘী পূর্ণিমার দিন সকাল ঠিক 8টার সময় দীপঙ্কর, সুকমল, অভিমন্যু এবং প্রণবানন্দ শাস্ত্রী মহাশয় যাত্রা করলেন স্টেশনের উদ্দেশ্যে। ট্রেনে করে পুরুলিয়ায় গিয়ে সেখান থেকে আবার বেশ কয়েক ঘন্টা তাদের বাসে করে যাত্রা করতে হবে। তারপর কিছুটা রাস্তা পায়ে হাঁটার পর সেই মুলুক গ্রামে তারা প্রবেশ করবে। পুরুলিয়া জেলায় মুলুক গ্রামের ঠিকানা এই কয়েকদিনের মধ্যেই খুঁজে বের করেছে দীপঙ্কর। বর্তমানে সেই ঠিকানা এখন তার যেন পুরোপুরি মুখস্থ। স্টেশন থেকে টেনে চেপে একটু ফাঁকা জায়গায় সিটের উপর বসে প্রণবানন্দ শাস্ত্রী মহাশয় তার কাঁধে ঝোলা থেকে বের করলেন একখানি বহু প্রাচীন এক পুঁথিগ্রন্থ। সেই পুঁথি খুলে তিনি তা মেলে ধরলেন চোখের সামনে। তারপর হাতের আঙুল পাঁজির মাধ্যমে কী সব যেন হিসেব নিকেশ করে নিজের মনেই বিড়বিড় করে কিছু বললেন। ক্রমশ তার চোখে মুখের অভিব্যক্তি বদলে যাচ্ছে দেখে দীপঙ্কর ভীষণ কৌতূহলের সাথে জিজ্ঞাসা করল, কি হলো দাদু, তুমি কি হিসেব করছো? প্রণবানন্দ শাস্ত্রী মহাশয় সেই প্রাচীন পুঁথিগ্রন্থটি পুনরায় বন্ধ করে তার নিজের ঝোলার ভিতরে ঢুকিয়ে বললেন, বুঝলে হে দাদু ভাই, আজকের পূর্ণিমা তিথিতে এক বিশেষ নক্ষত্র যুগের সৃষ্টি হতে চলেছে। এই নক্ষত্র যুগ প্রতি বছর ঘটে না। আমার হিসেব যদি ভুল না হয় তাহলে এই নক্ষত্র যুগ ঘটে প্রতি 12 বছর অন্তর। কি বলছেন? 12 বছর অন্তর কেবলমাত্র একবার এই মাঘী পূর্ণিমা রাতে এই বিশ্ব নক্ষত্র ঘটে? আচ্ছা, এই নক্ষত্র যুগের সাথে কি কাঁচাখাকি মাঠে যে মন্দির রয়েছে তার কোনো সম্পর্ক আছে? দাদু, এই নক্ষত্র যুগ কি শুভ নাকি অশুভ? তুমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো সুকমল। সত্যি এক্ষেত্রে এই প্রশ্ন একটি চূড়ান্ত প্রশ্ন। আমার অনুমান বলছে এই নক্ষত্র যুগের সাথে ওই মন্দিরের অতি অবশ্যই কোনো সম্পর্ক রয়েছে। আজকে যে নক্ষত্র যুগ ঘটতে চলেছে তা কোনো শুভ ইঙ্গিত দিচ্ছে না। এই নক্ষত্র যুগ এক ভয়ানক অশুভ নক্ষত্র যুগ। এই নক্ষত্র যুগে অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জির মাত্রা সবচেয়ে বেশি বৃদ্ধি পায়। সুতরাং আজকের এই মাঘী পূর্ণিমার রাত মোটেও কোনো সাধারণ স্বাভাবিক রাত নয়। তোমরা মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত হও। আজ রাতে সাংঘাতিক কিছু একটা ঘটতে চলেছে, তার আভাস কিন্তু আমি ইতিমধ্যেই পেতে শুরু করেছি। হয়তো এমন কিছু অভিজ্ঞতা তোমাদের হবে যা আজ অবধি আগে কখনো হয়নি। দীপঙ্করের দাদু তথা প্রণবানন্দ শাস্ত্রী মহাশয়ের বলা প্রতিটা কথা যেন ওদের তিনজনের কানে বাজতে লাগলো। বুকের মধ্যে একটা দুরু দুরু কি হয় ভাবে সৃষ্টি হলো। কাকা, বলছি যে কাঁচা খাকির মাঠটা কোন পথে গেলে পড়বে? দীপঙ্কররা যখন
মুলুক গ্রামে এসে উপস্থিত হল তখন বেলা প্রায় শেষের দিকে। পরন্ত বিকেলের লালচে গোধূলি আবা ছড়িয়ে পড়েছে সমগ্র আকাশটার বুকে। এমনিতে শীতকালের বেলা ছোট হবার কারণে তাড়াতাড়ি সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসছে চারপাশ জুড়ে। তার উপর আজকে ঠান্ডার মাত্রাটা তুলনামূলকভাবে যেন অনেক বেশি। সমানে কনকনে ঠান্ডা বাতাস বইছে। গ্রামের প্রধান রাস্তা ধরে বেশ কিছুটা পথ আসার পর ওদের নজরে এলো একটা চায়ের দোকান। চায়ের দোকানের ফাঁকা বেঞ্চে বসে হাতে মুখে একটু জলের ছিটে দিল। সারাদিন ওরা বাইরেই খাওয়া দাওয়া করেছে, এবার একটু চা পান করলে নেহাত মন্দ হয় না। এই ভেবে চারজনের জন্য 4টে চা বলে প্রশ্নটা করল দীপঙ্কর। কিন্তু দীপঙ্করের এই প্রশ্ন শুনে চায়ের দোকানদারের হাত থেকে জল ভর্তি বড় ঘটিটা সশব্দে মাটিতে পড়ে গেল এবং চারিদিকে জল ছড়িয়ে গেল। দোকানদারের বয়স অনেক, কমপক্ষে 80-র ওপরে। তিনি ঘোলাটে চোখে তাদের দিকে তাকালেন। দীপঙ্কর পরিষ্কার দেখল সেই বৃদ্ধ দোকানদারের চোখের কোণে লকলকে বিদ্যুৎ শিখার মতো খেলা করছে আতঙ্কের জোয়ার। চোখের ঘোলা মণি দুটো বড় অস্থির হয়ে উঠেছে। কোনো ভীষণ রকমের দুশ্চিন্তায় ও উদ্বিগ্নে বৃদ্ধ থমথমে গলায় কাঁটা কাঁটা ভাবে যেন বহু কষ্টের সাথে জিজ্ঞাসা করল, আপনারা কারা? কোথায় থেকে আসছেন? কাঁচা খাকির মাঠের ঠিকানা জানতে চাইছেন কেন? সেটাই যাবেন নাকি? হ্যাঁ, বৃদ্ধ লোকটা এতটাই ভয়ের সাথে প্রশ্নগুলো করল যেন সে দু চোখের সামনে কোনো চরম বিপদ দেখতে পাচ্ছে। দীপঙ্কর বৃদ্ধের প্রশ্নের উত্তরে কঠিন গলায় বলল, আমরা সেই অনেক দূরের শহর থেকে আসছি। আসলে আপনাদের এখানকার কাঁচা খাকির মাঠের বিষয়ে সংবাদপত্রে বিস্তারিতভাবে পড়ে আজ আমরা এখানে এসেছি। ওখানে ওখানে যেও না বাবু, ওখানে যেও না। আজকে রাতে সে জেগে উঠবে দীর্ঘ 12 বছর পর। আবার কেবলমাত্র একটি রাতের জন্য জেগে উঠতে চলেছে সে। তার বুকের মধ্যে অনেক জ্বালা, অনেক আক্রোশ। আজ রাতে সে গোটা মাঠ উথাল পাথাল করে দেবে। জ্যান্ত মানুষের গন্ধ যদি তার নাকে একবার গিয়ে পৌঁছায়, তাহলে সেই মানুষ আর জীবিত অবস্থায় ফিরে আসতে পারবে না। তোমরা এতগুলো তরতাজা মানুষের মৃত্যু ঘটবে অকালে, তাই জন্য এত কথা আমি বললাম, বুঝেছ? তোমরা যেভাবে এখানে এসেছো ঠিক সেইভাবে ফিরে যাও। এতেই তোমাদের মঙ্গল। কে জেগে উঠবে আজ এই রাতে কাঁচা খাকির মাঠে? কার বুকে এত জ্বালা, এত আক্রোশ? আপনি কার কথা বলছেন? প্রশ্নগুলো করলেন প্রণবানন্দ শাস্ত্রী মহাশয়। তারই প্রশ্ন শুনে চায়ের দোকানের ওই বৃদ্ধ মালিকের যেন ঘোর কাটল। তিনি এতক্ষণে বুঝতে পারলেন অনেকগুলি কথা তিনি বলে ফেলেছেন কেবলমাত্র উত্তেজনার বংশবর্তী হয়ে। প্রণবানন্দ শাস্ত্রী মহাশয়ের একটি প্রশ্নেরও কোনো উত্তর দিলেন না তিনি। পরিষ্কার বোঝা গেল সেই বৃদ্ধ ওই মন্দির এবং কাঁচা খাকির মাঠ সম্পর্কে অনেক কিছু জানার পরেও সম্পূর্ণ তা গোপন করার চেষ্টা করল। বহু পীড়াপিড়ির পরেও এই বিষয়ে তিনি একটিও কথা বললেন না। অবশেষে চা খেয়ে দাম মিটিয়ে দিয়ে এক প্রকার বাধ্য হয়ে দীপঙ্কররা উঠে সেই মাঠে ঠিকানা জেনে এসে উপস্থিত হলো সেথায়। তবে সেই বৃদ্ধ চায়ের দোকানদার কম্পমান ভীত স্বরে তাদের উদ্দেশ্যে শেষবারের মতন বলেছিল, আপনারা আগুন নিয়ে খেলা করতে যাচ্ছেন, এখনো সময় আছে, ফিরে যান। তা না হলে অনর্থ ঘটে যাবে, অনর্থ। আপনাদের মৃতদেহগুলিও আর ফেরত পাওয়া যাবে না। সে সর্বভোগ, সে আপনাদের হাড় মাংস চিবিয়ে খাবে।
দীপঙ্কর, অভিমন্যু, সুকমল এবং প্রণবানন্দ শাস্ত্রী মহাশয় যখন সেই বিশাল বড় ফাঁকা সুদূর প্রসারী পরিত্যক্ত মাঠের মাঝে এসে দাঁড়ালো, তখন প্রায় সন্ধ্যা হব হব। প্রকৃতির মাঝে অল্প কিছু পরিমাণ সূর্যলোকের আলো অবশিষ্ট রয়েছে, ফলে এক অদ্ভুত মায়াবী আলো অন্ধকারাচ্ছন্ন পরিবেশে সৃষ্টি করেছে। এতক্ষণ ধরে এতটা পথ হেঁটে আসার কারণে তাদের কানে বিভিন্ন পাক পাখালি চিৎকার চেঁচামেচির শব্দ এসে পৌঁছালেও এখন আর সামান্যতম কোনো আওয়াজ তাদের কারোর কানে এসে পৌঁছাচ্ছে না। সমগ্র জায়গাটা অদ্ভুত রকমের থমথমে নীরবতাপূর্ণ। বাতাসের মধ্যে থেকে বেশ কয়েকবার লম্বা গন্ধ নিয়ে দু চোখ বন্ধ করে কি যেন বোঝার চেষ্টা করছিলেন প্রণবানন্দ শাস্ত্রী মহাশয়। সুকমল তার বাকি দুই বন্ধুর উদ্দেশ্যে তিনি বললেন, এটাই তবে সেই কুখ্যাত কাঁচা কাকির মাঠ। সব লক্ষণ, বাতাসের ধরন, এখানকার পরিবেশ আমার একেবারেও ভালো লাগছে না। কথাগুলো বেশ গাম্ভীর্যের সাথে কঠিন গলায় বললেন প্রণবানন্দ শাস্ত্রী মহাশয়। দুই চোখের পাতা মেলে তিনি এবার দীপঙ্করদের দিকে তাকিয়ে আবারও বললেন, একটা জিনিস খেয়াল করে দেখেছো তোমরা? এখানে আসার পর থেকে বাতাস কিন্তু থমকে গিয়েছে, আর হাওয়া বইছে না। প্রকৃতির মধ্যে সেই মুক্ত ভাবটাও নেই। কেমন যেন দম বন্ধ করা শ্বাসরুদ্ধ এক অবস্থা। কোনো পাখির আওয়াজ কানে আসছে না। শুভ অশুভ লক্ষণ চেনায় যাদের একবার হাতে খড়ি হয়েছে তারা খুব সহজেই বলে দিতে পারবে এই সমস্ত লক্ষণ আসলে ঠিক কতটা খারাপ। দীপঙ্কর, সুকমল এবং অভিমন্যু, তোমরা তিনজনই আমার কাছে এসে দাঁড়াও। আমি তোমাদের তিনজনের হাতে 3টে তাবিজ বেঁধে দেবো আজকে রাতের জন্য। কাল সকাল হলে আবার তোমরা এগুলো আমাকে খুলে দিও। এই তাবিজগুলো কোনো সাধারণ তাবিজ নয়, এগুলো মহাশক্তিশালী শুভ শক্তি সম্পন্ন রক্ষা কবচ। এগুলি তোমাদের যে কোনো অপশক্তির হাত থেকে সুরক্ষা প্রদান করবে। এই কথা বলি প্রণবানন্দ শাস্ত্রী মহাশয় তার ঝোলার ভিতর থেকে বের করে আনলেন 3টি বেশ বড় মাপের লাল সুতোয় মোড়া তাবিজ। সেই তাবিজগুলো তিনি 3 যুবকের হাতের বাজুতে বেঁধে দিলেন বেশ শক্তপোক্তভাবে। তারপর বিড়বিড় করে দেবনগরী ভাষায় কি যেন এক মন্ত্র পড়ে ঝোলার ভিতর থেকে একটি ছোট্ট শিশি বের করে খানিকটা তরল হাতের মধ্যে ঢেলে তা ছিটিয়ে দিলেন সকলের মাথায়। চলো এবার আমরা একবার গোটা জায়গাটা এবং মন্দিরের ভিতরটা ঘুরে দেখে আসি। এখনো দিনের অল্প অল্প আলো আছে। আলো থাকতে থাকতে গোটা তল্লাটা একবার ঘুরে দেখে নেওয়া যাক। তারপরে এইখানে এই গাছের আড়ালে আমরা অপেক্ষা করব গভীর রাতের জন্য। প্রণবানন্দ শাস্ত্রী মহাশয়ের নির্দেশে সকলে এবার গোটা তল্লাটা ঘুরে দেখতে আরম্ভ করল। সমগ্র চরাচর জুড়ে নেমে আসছে পাতলা ফিনফিনে কাপড়ের মতন অন্ধকার। প্রকৃতির বুক থেকে ক্রমশ তিলে তিলে কমে যাচ্ছে আলোর মাত্রা। মাঘ মাসের কনকনে ঠান্ডার এক মহারাত্রি যেন নেমে আসতে চলেছে এই বিশাল জনমানবহীন ধুধু প্রান্তরের ওপর। কাঁচা খাকির মাঠের বাইরে যে বিশাল বড় বড় শাল সেগুন গাছের দল রয়েছে, সেই সমস্ত বড় গাছেরা যেন দীর্ঘ 1 যুগ পর আবার কোনো এক মহা অশনি ভয়ানক ঘটনার সাক্ষী হবার জন্য নিজেদের গুটিয়ে নিচ্ছে চরম ভয়ে। বড় বড় বৃক্ষের মাঝে বিরাজ করছে পাতলা কুয়াশা স্তর। যত সন্ধ্যার অন্ধকার গাঢ় হতে থাকলো, ততই যেন চারপাশ থেকে কুয়াশার সমুদ্র গোল করে ঘিরে ধরছে ওদের। দেখতে দেখতে কুয়াশার প্রাচীর এতটাই গাঢ় হয়ে উঠল যে কাঁচা খাকির মাঠের বাইরের কোনো দৃশ্য আর তাদের নজরে পড়ল না। দীপঙ্করের মনে হলো একটা গোলক ধাঁধার মধ্যে যেন তারা ঢুকে পড়েছে, আর এই গোলক ধাঁধার পেরিয়ে বাইরে বের হওয়া কোনোভাবেই সম্ভব নয়। মাঠের মধ্যেখানে থাকা পরিত্যক্ত ভগ্নপ্রায় শতাব্দী প্রাচীন মন্দিরের ভিতরে প্রবেশ করার চেষ্টা করেও
বিশেষ লাভ হলো না। সমগ্র মন্দিরের গর্ভগৃহে পুরোপুরি মাকড়সার ঝুলে পরিপূর্ণ। চারিদিক এতটাই আবর্জনা স্তূপে ভর্তি যে সেই মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করা একেবারে অসাধ্য। মন্দির সহ সমগ্র জায়গার অবস্থা দেখে যে কোনো ব্যক্তি সহজে ধারণা করে নিতে পারবে যে এই স্থানে বহুকাল কোনো মানুষের পা পড়েনি। চলো, আর এখানে থাকাটা আমাদের একেবারেই উচিত হবে না। আমাদের বেশ কিছুটা তফাতে গিয়ে অপেক্ষা করতে হবে। প্রণবানন্দ শাস্ত্রী মহাশয়ের কথা মতোই সকলে এবার মন্দিরের চাতাল ছেড়ে নেমে এসে দূরের শালবনের মধ্যে লুকিয়ে রইল। রাত্রি কমে যত বাড়তে থাকল ততই সেই কুয়াশার মাত্রা বৃদ্ধি পেল, আর বাতাসের মধ্যে সূক্ষ্মভাবে অদৃশ্য অশরীরী কেউ যেন মিশিয়ে দিল একটা বিটকেল কুটু পচা গন্ধে। মেঘমুক্ত আকাশের বুকে গোল ঝকঝকে পূর্ণিমা চাঁদ উঠল। চাঁদের চাঁদনি আলো ছড়িয়ে পড়ল দিক বেদিক জুড়ে। প্রণবানন্দ শাস্ত্রী মহাশয় নিজের দুই চোখ বন্ধ করে এক দেবীর মন্ত্র পাঠ করছিলেন। তা থামিয়ে দিয়ে বললেন, এইবার কিছু একটা ঘটবে, তোমরা প্রস্তুত হও। সাংঘাতিক ভয়ানক কিছু। মুখের কথা আর শেষ করতে পারলেন না প্রণবানন্দ শাস্ত্রী মহাশয়। তার কথা যেন গলার মধ্যেই আটকে গেল। দীপঙ্কর, অভিমন্যু এবং সুকমল বিস্ফারিত নয়নে যে ঘটনা প্রত্যক্ষ করল তা তাদের সম্পূর্ণ কল্পনাতীত। দুঃস্বপ্নেও কোনো মানুষ এরকম কিছু দেখতে পারে না হয়তো। ওদের তিনজনের শির দ্বারা বেয়ে কনকনে চোরা রক্তের যেন একটা স্রোত বয়ে গেল। দীপঙ্করের মনে হলো কেউ যেন এক বালতি বরফ গোলা জল ছুঁড়ে দিয়েছে তাদের উদ্দেশ্যে, আর তাতেই মাঘ মাসের এমন কনকনে ঠান্ডায় এ রাতে হাড়ে যেন রীতিমতন কাঁপুনি ধরেছে। তিনজনের অবস্থা বেগতিক হলেও একমাত্র স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন দীপঙ্করের দাদু প্রণবানন্দ শাস্ত্রী মহাশয়। তার চোখের দৃষ্টি ক্রমশ উজ্জ্বল এবং সংকুচিত হয়ে উঠল। তিনি বোঝার চেষ্টা করলেন বিষয়টা আসলে ঠিক কি ঘটছে। অভিমন্যু বহু কষ্টের সাথে জড়তা মিশ্রিত গলায় থেমে থেমে বলল, ওটা কি? মন্দিরের ভেতর থেকে কি বেরিয়ে আসছে ওই রকম বিকৃত ভাবে? সিনেমা হলের পর্দায় দেখানো ভৌতিক চলচ্চিত্রের মতো ওরা দেখল মন্দিরের গর্ভগৃহের আধ ভাঙা ঘুণ ধরা দরজা আপনা হতেই ক্যাচ ক্যাচ শব্দ করেই খুলে গেল। গর্ভগৃহের কালো অন্ধকারের বুক থেকে মাংসাশী সরীসৃপ প্রাণীর মতো উঠে এলো এক রমণীর খলখলে অট্টহাসির বিভৎস শব্দ। সেই শব্দ এতটাই বিভৎস, এতটাই ভয় ধরানো, হাড় হিম করা যে এইরকম হাসির আওয়াজ যে কোনো সুস্থ মানুষকে অসুস্থ করে তোলার পক্ষে যথেষ্ট। এইরকম কোনো হাসির আওয়াজ তারা এর পূর্বে কখনো কোনোদিন শোনেনি। সমগ্র নৈশ পরিবেশের নীরবতা খান খান করে দিয়ে বিভৎসভাবে খলকল করে অট্টহাসি হাসতে হাসতে সেই পরিত্যক্ত ভাঙা মন্দিরের ভিতর থেকে বেরিয়ে এলো এক কুচকুচে কালো বিভৎস উলঙ্গ নারী মূর্তি তথা কাঁচা খাকি। আমার ধারণায় তবে সঠিক বলে প্রতিপন্ন হলো। আমি যা ভেবেছিলাম এখানে তবে তাই ঘটেছে। এইসব তুমি কি কথা বলছো দাদু? তুমি কি সন্দেহ করেছিলে? কোন ধারণা তোমার সঠিক বলে প্রতিপন্ন হলো? কই, আমাদের তো আগে কিছু বলনি। দাদু ভাই, এখন এত কথা বলো না। দাদু ভাই, এত কথা বলার এটা একেবারেই উপযুক্ত সময় নয়। আমি তোমাদের সবটা পরে বলবো, তবে এখন চুপ থাকো, তা না হলে সে তোমাদের সন্ধান পেয়ে যাবে। তার নাকে জীবন্ত মানুষের গন্ধ চলে যাবে। তোমার মনে নেই এখানকার চায়ের দোকানে ওই বৃদ্ধ লোক কি বলেছিলেন? জীবিত কোনো মানুষের গন্ধ তার নাকে যদি একবার পৌঁছায় তাহলে সেই মানুষটির মৃত্যু অবধারিত হয়ে পড়ে। এতক্ষণে ভগ্নপ্রায় অন্ধকারাচ্ছন্ন মন্দিরের ভিতর থেকে বেরিয়ে এসেছে সেই বিভৎস উলঙ্গিনী নারী মূর্তি।
সেই নারীর শারীরিক অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে সে আদতে কোনো জীবিত রমণী নয়, বরং ভয়ানক কোনো অশরীরী প্রেতজনির অংশ বিশেষ। দীর্ঘক্ষণ রাতের এই আবছা আলো অন্ধকারাচ্ছন্ন পরিবেশে দাঁড়িয়ে থাকার কারণে ওদের সকলের চোখ প্রায় সয়ে গিয়েছিল। আর তাতেই ওরা ভালোভাবে দেখতে পেল সেই ভয়ঙ্কর রমণীর রূপ। সেই রমণীর মাথার চুলগুলি যেন এক একটি জীবন্ত বিষধর সাপের বাচ্চা। কিলবিল করে বাতাসের সাথে সেগুলো যেন নিজেদের বিষাক্ত ফোনা তুলে ছোবল দেওয়ার উদ্দেশ্যে দাপাদাপি শুরু করছে। রমণীর দুই চোখ সম্পূর্ণ সাদা। আষাঢ় মাসে কোনো বর্ষার বাদল রাতে যেরকম বর্জ্যপাতির সাদাটে আলোয় দিক বেদিক আলোকিত হয়ে ওঠে, মুহূর্তের জন্য ঠিক সেই রকম উজ্জ্বল চোখ ধাঁধানো সাদা আলো রশ্মি বেরিয়ে আসে তার চোখের অক্ষি কোটরের ভিতর থেকে। লম্বাটি কালো নাক, চামড়াবিহীন ঠোঁটের বাইরে বেরিয়ে এসেছে তীক্ষ্ণ সাদা ধারালো দন্তরাশি। তার শরীর সম্পূর্ণ নগ্ন, কোথাও কোনো বস্ত্রের চিহ্ন মাত্র নেই। দেহের স্থানে স্থানে লেগে আছে শুকনো কালচে রক্তের ছোপ ছোপ দাগ। তবে সবচেয়ে বেশি যে জিনিসটা আশ্চর্যের তা হলো অলঙ্কার। এই অশরীরী প্রেতমূর্তির গোটা দেহের বিভিন্ন অংশে রয়েছে নানান স্বর্ণের অলঙ্কার। মাথায় সোনার মুকুট, নাকে সোনার নথ, কানে সোনার দুল, গলায় 7 নড়ি হার, হাতে সোনার বালা, কোমরে কোমর বন্ধনী, পায়ে সোনার মল। পূর্ণিমার চাঁদের আলো পড়ে সেই সমস্ত সোনার অলঙ্কার ঝলমল করছে। দীপঙ্করের মনে হলো হঠাৎ করেই ঠান্ডার মাত্রাটা যেন এক ধাক্কায় কয়েক গুণ বেড়ে গেছে, আর তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে পচা কোটো বিশ্রী গা গোলানো ওই গন্ধটা। তারা প্রত্যেকেই উপলব্ধি করতে পারল এরকম বিশ্রী গন্ধের উৎস ওই অশরীরী প্রেত রমণী। সহসা একদল জলো বাতাস মন্দিরের চূড়ায় যেন পাক খেতে লাগলো শোঁ শোঁ শব্দ করে। সেই হাওয়ার দাপট ক্রমে একটু একটু করে বৃদ্ধি পেতে আরম্ভ করলো নিজের গতিতে। সুকমলের পায়ের 2 হাঁটু ধর ধর করে কাঁপছিল মৃগী রোগীর মতন। অভিমন্যুর মনে হচ্ছিল এবার বুঝি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়বে সে। তার কারণ এত বিভৎসতা সহ্য করা কোনো মানুষের পক্ষে একেবারেই সম্ভব নয়। সেই গন্ধ পেয়ে গিয়েছে, সে এগিয়ে আসছে আমাদের দিকে সে এগিয়ে আসছে। প্রণবানন্দ শাস্ত্রী মহাশয়ের এই কথা শুনে ওরা 3 বন্ধু দেখল সত্যি সেই ভয়ানক অশরীরী রমণী খলখল করে হাসতে হাসতে তাদের দিকে এগিয়ে আসছে একটু একটু করে। দাদু, চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। এই কাঁচা খাকির মাঠ ছেড়ে আমরা কোথাও পালাতে পারবো না। দেখছো না চারপাশের মধ্যে কেমন কুয়াশার প্রাচীরের সৃষ্টি হয়েছে। সূর্যের আলো না ফোটা অবধি আমাদের এখানেই আটকা থাকতে হবে। কিন্তু তাহলে তো মৃত্যু অবধারিত। কাল সকালে আমাদেরও কোনো অস্তিত্ব থাকবে না। ওই অশরীরী আমাদের হত্যা করে ভক্ষণের উদ্দেশ্যে টেনে নিয়ে যাবে মন্দিরের গর্ভগৃহের ভিতরে থাকা পাতাল গর্ভে। কাল সকালে যে আমরাও পুরোপুরি নিরুদ্দেশ হয়ে যাব পৃথিবীর বুক থেকে। সেরকম কিছু হবে না, তোমরা এখানেই দাঁড়িয়ে অপেক্ষা করো। খবরদার, এখান থেকে 1 পাও সামনের দিকে এগিও না। এই কথা বলে প্রণবানন্দ শাস্ত্রী মহাশয় ঝোলার ভিতর থেকে কি যেন একটা বার করতে করতে দ্রুত পদক্ষেপে এগিয়ে গেলেন সেই দিকে। ততক্ষণে ওই অশরীরী রমণী বেশ অনেকখানি এগিয়ে এসেছে ওদের নিকটে। প্রণবানন্দ শাস্ত্রী মহাশয় তার ঝোলার ভিতর থেকে একটি পঞ্চমুখী রুদ্রাক্ষের মালা বের করে প্রবল আক্রোশে শরীরের সমস্ত শক্তিটুকু উজাড় করে ঝাঁপিয়ে পড়লেন ওই অশরীরী প্রেত রমণীর উদ্দেশ্যে। হাতের মধ্যে ধরে থাকা মালাখানি তিনি ওই রমণীর মধ্য ললাটে চেপে ধরে উচ্চ কণ্ঠে উচ্চারণ করলেন, ওম কালী কালী মহাকালী কালিকে পাপহরিণী ধর্মার্থমক্ষদ দেবী নারায়ণী নমস্তুতে।
ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম। ঝোলার ভিতর থেকে লাল গুঁড়ো সিঁদুর আর কি সব যেন বের করে শাস্ত্রী মশাই তা সেই অশরীরীর উদ্দেশ্যে ছুঁড়ে দিতেই দাউ দাউ করে তীব্র এক সর্বগ্রাসী আগুন জ্বলে উঠল সেই রমণীর শরীরে। পিশাচিনীর ন্যায় বিকটভাবে গগনভেদী চিৎকার করতে করতে জ্বলন্ত শরীর নিয়ে ওই অশরীরী রমণী দাপাদাপি শুরু করলো এবং একসময় ভস্মীভূত ছায়ের স্তূপে পরিণত হলো। দীপঙ্কররা যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না যা কিছু ওরা দেখল। তা দাদুর এই সমস্ত দৈব ক্ষমতার কথা সে শুনলেও সরাসরি প্রত্যক্ষ করল এই প্রথমবার। প্রণবানন্দ শাস্ত্রী মহাশয় এগিয়ে এসে বললেন, আমাদের এখানকার কাজ শেষ হয়েছে। শতাব্দী প্রাচীন এই অভিশপ্ত যক্ষিণীর নিষ্পত্তি ঘটেছে। এই কাঁচা খাকির মাঠ এখন থেকে সম্পূর্ণ অভিশাপ মুক্ত। এই মাঠ আর কোনো নিরীহ মানুষকে তার নিজের শিকারে পরিণত করতে পারবে না। দেখে কাল সকাল হলে আমরা এখান থেকে সোজা ওই দোকানদারের কাছে যাব, বুঝলে? সেখানে গিয়েই সব রহস্যের ভেদ হবে। পরের দিন সকালবেলায় দীপঙ্কর, অভিমন্যু, সুকমল এবং প্রণবানন্দ শাস্ত্রী মহাশয় এসে উপস্থিত হয়েছেন মুলুক গ্রামে সেই বৃদ্ধ চায়ের দোকানে। দোকানদার তাদের দেখে সাক্ষাৎ ভূত দেখার মতন চমকে উঠলেন। প্রণবানন্দ শাস্ত্রী মহাশয় দোকানদারের উদ্দেশ্যে বললেন, কি হলো মশাই, ভূত দেখার মতন চমকে উঠলেন বলে মনে হলো? আমাদের এখনো জীবিত অবস্থায় দেখে অবাক হচ্ছেন তো? না মানে আরে তোতলাবেন না, তোতলানোর কিছু নেই। দেখুন, আমি বেশ বুঝতে পারছি যে আপনি একজন যথেষ্ট প্রবীণ মানুষ, তাই আপনাদের এখানকার বিষয়ে অনেক কিছুই জানেন। আপনি আপনাদের এই কাঁচা খাকির মাঠের মন্দিরে শতাব্দী প্রাচীন যে যক্ষিণী ছিল তাকে আমি ধ্বংস করে দিয়েছি গতকাল রাত্রে। সুতরাং আপনাদের এই স্থান এখন পুরোপুরি অভিশাপ মুক্ত হয়েছে, আর কোনো ভয় নেই। আপনি যতটুকু যা জানেন এবার আমাদের তা খোলসা করে বলুন। যদিও আমি অনেকটাই জানি, তবুও আপনাদের মুখ থেকে আগে শুনতে চাইছি। প্রণবানন্দ শাস্ত্রী মহাশয়ের এই কথা শুনে সেই বৃদ্ধ চায়ের দোকানদার এবার বসলেন তাদের মুখোমুখি। তারপর তিনি একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, জানি বলতে সেরকম কোনো কিছু নয়। আজ থেকে বহু বছর আগে আমাদের গ্রামের একটি অষ্টাদশী বালিকা নিরুদ্দেশ হয়ে যায় রাতারাতি, আর তার নিরুদ্দেশের পর থেকেই এই ঘটনা ঘটতে শুরু করে। প্রতি 12 বছর অন্তর এই মাঘী পূর্ণিমার রাতে কাঁচা খাকির মাঠের ওই মন্দির থেকে বেরিয়ে আসে স্বয়ং কাঁচা খাকি। আমাদের ধারণা সে সাক্ষাৎ নরকের অতল অন্ধকার থেকে উঠে আসে ওই মন্দিরের গর্ভগৃহের মধ্যে পাতালের সুড়ঙ্গ বেয়ে। আর যে মানুষ 12 বছর অন্তর মাঘী পূর্ণিমার ওই বিশেষ রাতটিতে ওই স্থানে উপস্থিত হয়েছে তাকেই সে হত্যা করে নিজের সাথে টেনে নিয়ে যায় পাতালে, বুঝেছ? তাই তো মানুষটির কেবলমাত্র রক্ত ছাড়া আর কিছুই দেখা যায় না। আমাদের ধারণা নিরুদ্দেশ হয়ে যাওয়া সেই মেয়েটির সাথে ওই অভিশপ্ত মাঠের কাঁচা খাকি নিশ্চয়ই কোনো যোগসূত্র রয়েছে। বাকিটা এবার তাহলে আমি বলছি।
অবশ্য কিছুটা তথ্য আর কিছুটা অনুমানের উপর ভিত্তি করে। আপনাদের এখানে অর্থাৎ মুলুক গ্রামের যিনি শেষ জমিদার ছিলেন তার নাম ছিল মল্ল সেন। এই মল্ল সেন ছিলেন নিঃসন্তান। তার 3 পত্নী তাকে সন্তান সুখ দিতে পারেনি, যদিও সেই ত্রুটি ছিল তার নিজেরই। জমিদার মল্ল সেন বয়সকালে সিদ্ধান্ত নিলেন তার এই বিপুল ধন সম্পত্তি সমস্ত কিছু একটি জায়গায় সাধারণ প্রজাদের অগোচরে সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় রেখে যাবেন, এবং যাতে এই বিশাল পরিমাণ ঐশ্বর্য চিরকাল যে কোনো সাধারণ মানুষের নাগালের বাইরে থেকে যায় সেই মতোই ব্যবস্থা নেবেন তিনি। তা ভাবনা অনুযায়ী তিনি কাজ করলেন। ওই পরিত্যক্ত সুদূর বিস্তৃত ফাঁকা মাঠের মধ্যে একটি মন্দির তৈরি করলেন, এবং সেই মন্দিরের গর্ভগৃহের ভিতরে একটি বিশেষ গুপ্ত কক্ষ নির্মাণ করলেন। মাটির তলায় পাতালের মধ্যে ওই কক্ষের ভিতর রাতের অন্ধকারে তিনি রাখলেন তাদের জমিদার বংশের যাবতীয় ধন সম্পদ। এবার এই ধন সম্পত্তি রক্ষা করার জন্য তার প্রয়োজন ছিল একটি বালক কিংবা বালিকা, যে মরণের পর অশরীরী অবস্থায় যুগের পর যুগ ধরে জমিদারের দাসত্ব স্বীকার করে সমস্ত কিছু পাহারা দেবে। আপনাদের গ্রামের এই নিরুদ্দেশ হয়ে যাওয়া অষ্টাদশী মেয়েটির সাথে তিনি অন্যায় কাজ করেছিলেন। সেই নিরীহ মেয়েটি বদ্ধ পাতাল কক্ষে শ্বাসরুদ্ধ অবস্থায় মারা গিয়ে এতদিন ধরে যক্ষিণী হয়ে তার সমস্ত ধন সম্পদ রক্ষা করেছে। আমি তাকে মুক্তি দিয়েছি। 12 বছর অন্তর সেই বিশেষ পূর্ণিমা তিথিতে উঠে আসত, কেবলমাত্র তার অশুভ শক্তির প্রভাব বৃদ্ধির কারণে। তারপর সে আবার রাত্রি শেষে পাতালের ওই গুপ্ত কুঠুরের মধ্যে চলে যেত আগামী 12 বছরের জন্য। দীপঙ্কর দাদুভাই, তুমি এখানকার স্থানীয় পুলিশের সাথে যোগাযোগ করো। ওই মন্দিরের গর্ভগৃহের তলায় বিপুল পরিমাণ ধন সম্পত্তি রয়েছে, অর্থাৎ ওই সোনা দানা মানিমাণিক্য। এই সমস্ত কিছু এখানকার প্রশাসন এবং সরকারি দপ্তরের হাতে তুলে দেওয়াটাই আমাদের উচিত কাজ হবে। তারপর ওবেলার দিকে আমরা বেরিয়ে পড়ব আমাদের শহরের উদ্দেশ্যে। দীপঙ্কর তার দাদুর মুখ থেকে এত কিছু শুনে পুরোপুরি অবাক হয়ে গেল। আর শুধু দীপঙ্কর নয়, তার অন্য 2 বন্ধু এবং চায়ের বৃদ্ধ দোকানদার পুরোপুরি হাঁ হয়ে গেলেন। তিনি সেখানকার স্থানীয় মানুষ হয়েও এত কিছু বিস্তারিতভাবে জানেন না, অথচ প্রণবানন্দ শাস্ত্রী মহাশয় এত কিছু জানলেন কি করে? এই প্রশ্নই সকলের মস্তিষ্কে এলো। প্রণবানন্দ শাস্ত্রী যেন সকলের মুখ দেখে এই প্রশ্ন বুঝতে পেরে তিনি মৃদু হেসে বললেন, কি ভাবছো আমি এত কিছু জানলাম কি করে, তাই তো? আরে বাবা, আমি বিভিন্ন জায়গায় বহু মানুষের সাথে মেলামেশা রয়েছে আমার। এখানে আসার 3-4 দিন আগে থেকেই আমি পরিচিত কিছু মানুষের সাথে যোগাযোগ করি। পুরুলিয়ার কিছু স্থানীয় মানুষের কাছ থেকে ফোনের মাধ্যমে জানতে পারি এই সমস্ত তথ্য। তারপর বাকিটা আমি নিজের মনেই ছকে নিয়েছি। যাও দীপঙ্কর, আর এখানে দাঁড়িয়ে থেকো না। আমরা ওই যক্ষিণী মন্দিরের দিকে যাচ্ছি, আর তুমি এবং সুকমল বরং স্থানীয় পুলিশ স্টেশনের দিকেই যাও। ভীষণ বুদ্ধিমান, বিচক্ষণ এবং তন্ত্রের দিক থেকে অত্যন্ত ক্ষমতাবান প্রণবানন্দ শাস্ত্রীর দিকে সকলে তাকিয়ে রইল মন্ত্রমুগ্ধের মতো। স্থানীয় পুলিশ এবং সেখানকার মানুষজন এসে সত্যিই মাঠের মাঝে থাকা মন্দিরের পাতাল কক্ষ থেকে উদ্ধার করল ঘড়া ঘড়া মোহর ও আরও অনেক মহামূল্যবান জিনিসপত্র। সেই সমস্ত কিছু বিভিন্ন গরিব সাধারণ দরিদ্র মানুষের কল্যাণকর কাজে ব্যবহার করার আশ্বাস দিয়ে সকল কিছু সরকারি দপ্তরের মানুষজন এসে নিয়ে গেল। পুরুলিয়ার মুলুক গ্রামের কাঁচা খাকির মাঠের রহস্যের সমাধান করে প্রণবানন্দ শাস্ত্রী মহাশয় সহ দীপঙ্কররা ফিরে এলো শহরে। বিমলদার চায়ের দোকানে সমস্ত ঘটনাটা খুলে বলতে হবে তো। সেখানে বিমলদা এবং ঘটনাও অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের জন্য। শুনছিলেন আজকের গল্প সুরজিৎ ঘোষের কলমে কাঁচা খাকির মাঠ।
গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং আরও নতুন নতুন নানান ধরনের গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল অপশানে সেট করে নেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।